ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আজকে আমরা মহাজনপদ এবং মেটেরিয়াল লাইফ নিয়ে আলোচনা করব। মহাজনপদের উপর দুটো ভিডিও অলরেডি বানানো আছে, একটা ষোড়শ মহাজনপদ আর একটা মগধ সাম্রাজ্য সম্বন্ধে। যারা এই ভিডিওটা দেখছো তাদের আমি রিকোয়েস্ট করব ওই প্রথম ভিডিও দুটো দেখার পরে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে। তো প্রথমে আমরা যেটা দেখব যে এই যে মহাজনপদের যে সময়টা ছিল মেটেরিয়াল লাইফের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, অর্থাৎ উত্তরে যে কালো রঙের পলিশড বাসনপত্র পাওয়া যায় তার ফেস। কেন? কারণ এই সময় যখন 6th সেঞ্চুরি BCE চলছে, অর্থাৎ ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ, আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ে বা খনন কার্যের ফলে যে মাটির পাত্র বেশি পরিমাণে পায় সেটা হচ্ছে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। নামেই বুঝতে পারছি নর্থার্ন মানে উত্তর দিকে পায়। মহাজনপদগুলো আমরা যদি দেখি 16খানা মহাজনপদের মধ্যে 15টাই উত্তর ভারতে অবস্থিত ছিল, শুধুমাত্র একমাত্র আশমাকা দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে বর্তমানে তেলেঙ্গানার দিকে অবস্থিত ছিল। ব্ল্যাক মানে কালো কালোর হতো, পলিশড মানে এই যে মাটি ব্যবহার করা হতো সেগুলো খুবই ফাইন গ্রেন ছিল, কোনো কাকড় ছিল না, আর সারফেসটা ভীষণই গ্লসি এবং পলিশড হতো আর পাত্র। তো এইটাকে তাই আর মহাজনপদের যে সময়টাকে ওটাকে আমরা বলি যে এটাও উত্তর ভারতে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এর সূচনাকাল। আর এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখনই আমি নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের সূচনাকাল বলি, অর্থাৎ আমি বলি মহাজনপদের সময়কে, আর মহাজনপদের সময়টাকে আমরা জানি এটাকে আমরা বলি সেকেন্ড আরবানাইজেশন। প্রথম আরবানাইজেশন আমাদের হয় হরপ্পা সভ্যতার সময়, তারপরে বৈদিক যুগ চলে আসে এবং তারপরে মহাজনপদটাকে সেকেন্ড আরবানাইজেশন বলা হয়। আর এই সময় কিন্তু আয়রন অর্থাৎ লোহার ব্যবহার প্রচুর পরিমাণে বেড়েছিল, আর লোহার ব্যবহারটাই একটা কারণ ছিল যে কেন বড় বড় মহাজনপদ তৈরি হয়। এই জন্য নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের যে ফেসটা ওটাকে আমরা কিন্তু আর একটা ফেসের সাথে তুলনা করি, এটা হচ্ছে আরবান আয়রন ফেসের সাথে তুলনা করা হয়। আর যদি যে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার পাওয়া গেছে তাদের সময়কালটা যদি দেখি 700 থেকে 200 খ্রিস্ট CE এত পর্যন্ত এই সময়কালটা ছিল খ্রিস্টপূর্বাব্দ। আর আমাদের যদি মহাজনপদগুলোর সময়কাল দেখি 600 to 300 BC। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে মহাজনপদগুলো তৈরি হওয়ার আগে থেকেই, জনপদের সময় থেকেই অলরেডি নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার অর্থাৎ লেটার বৈদিক পিরিয়ড থেকেই এর ব্যবহার শুরু হয়েছিল, আর এবং এটা বেশি পরিমাণ ব্যবহার শুরু হয় মহাজনপদের সময় থেকে, এবং মৌর্য সময়েও নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ব্যবহার করা হতো। কিন্তু এর আগে যদি আমরা দেখি যে বৈদিক যুগ, সাধারণত লেটার বৈদিক যুগে যে মাটির পাত্র ব্যবহার করা হতো সেটাকে আমরা বলে থাকি পেইন্টেড গ্রে ওয়্যার। তাই পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে পেইন্টেড গ্রে ওয়্যার এই ফেসটার পর কোন ফেস আসে? এটা আসে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অনুন্নত মানের ছিল, সাধারণত ধূসর কালারে, তার উপর বিভিন্ন আঁকা ছিল। আর নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালো বর্ণের, কালো রঙের বেশিরভাগ হতো, কিন্তু এর মানে এমন নয় যে শুধু কালো হতো, বিভিন্ন রঙেরও পাওয়া যায়, তার উপরও ডিজাইন ছিল, কিন্তু তার যে সারফেসটা খুবই হাইলি পলিশড এবং গ্লসি সারফেস ছিল। তাহলে এখান থেকে মেটেরিয়াল লাইফ সম্বন্ধে প্রথম যে এভিডেন্সটা পাই মহাজনপদের সময়, যেটার সময় আমরা প্রচুর পরিমাণে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের মাটির পাত্রের ব্যবহার দেখি, তাই মহাজনপদের সময়টাকেও আমরা বলে থাকি ভারতীয় উপমহাদেশে যে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের যে ফেস সেটা শুরু। এরপরে যদি আমরা চলে যাই, এরপরে আমরা দেখব যে কয়েন। সেই সময় আমরা কোন কয়েন দেখি? তো আরবানাইজেশন হচ্ছে, তো সেক্ষেত্রে প্রথমবার ভারতে মানি বা মুদ্রার ব্যবহার শুরু হয় কিন্তু এই নর্থ ব্ল্যাক পলিশড ওয়্যার অর্থাৎ মহাজনপদের সময় থেকে। তাহলে আমি এখানে বলতে পারি যে বিগিনিং অফ ইউজ অফ মানি, ঠিক আছে, মানে বিগিনিং অফ ইউজ অফ মানি অর্থাৎ মুদ্রার ব্যবহার শুরু হচ্ছে। আর সেই মুদ্রাগুলোকে কী নাম দিয়েছি? মুদ্রাগুলোকে আমরা বলি পাঞ্চ মার্কড কয়েন। তাহলে মহাজনপদ সভ্যতার সময় যে মুদ্রা আমরা দেখি সেগুলোকে আমরা পাঞ্চ মার্ক কয়েন বলি। সাধারণত কী দিয়ে তৈরি করা হতো? সিলভার আর কপার ব্যবহার করা হতো। আর এই যে কয়েনগুলো আছে, আমরা যদি ছবিটাও দেখি আমরা দেখতে পাচ্ছি এর উপর বিভিন্ন বিভিন্ন মোটিভ আছে। সাধারণত গাছ, হাতি, হিল অর্থাৎ পর্বত, মাছ, এরকম ধরনের যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো কয়েনগুলোর উপর আঁকা হতো। এরপর আমরা চলে আসব, যেহেতু আমরা দেখছি মহাজনপদ হচ্ছে কি আরবান সভ্যতা, শহর সভ্যতা, তো প্রথমবার আর
যদি আমরা দেখি প্রথমে আসে আমাদের আইভিসি অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, তারপরে আসে আমাদের বৈদিক সভ্যতা, আর তারপরে আসে আমাদের মহাজনপদের সময়। তো আইভিসি ছিল আরবান সভ্যতা, শহরকেন্দ্রিক সভ্যতা, বৈদিক ছিল গ্রামীণ সভ্যতা, আবার পুনরায় যে আরবান সেন্টার বা কেন্দ্রগুলো গড়ে ওঠে, শহর কেন্দ্রগুলো গড়ে ওঠে মহাজনপদের সময়। তো এক্ষেত্রে যে টার্মগুলো আমরা ব্যবহার করতাম, যে আমাদের পরীক্ষায় না বিভিন্ন টার্ম তুলে দেয় এবং জিজ্ঞেস করে এর মানেগুলো কি। তো এই শহরকেন্দ্রিক যে টার্মগুলো আছে সেগুলো আমাদের অত মনে না রাখলেও চলবে, জাস্ট আমি একবার বলে দিচ্ছি কি। যেমন আমরা যে শব্দটা ইউজ করতাম পুরা বা নাগারা, পুরা বা নাগারা যে শব্দটা ছিল এটা ব্যবহার করা হতো যে ফোর্টিফাইড টাউন, অর্থাৎ যে সমস্ত শহর বা শহরগুলোর চারপাশে দুর্গ রয়েছে, বা দুর্গ বলতে পারি, এরকম চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ফোর্টিফাইড টাউন। তাহলে পুরা বা নগরা মানে সেই সমস্ত টাউনগুলোকে বোঝাতো যেগুলো ফোর্টিফাইড টাউন। মানে বুঝতেই পারছি সাধারণত এই সমস্ত নগরেই কী ছিল, রাজা বা রাজপ্রাসাদ ছিল। তারপরে যে টাউনটা আসে, তারপরে যেটাকে বলি সেটাকে বলে নিগামা। কর্ণাটক পিএসসির এবারে যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু নিগামার উপর একটা প্রশ্ন ছিল। সাউথ ইন্ডিয়াতেও নিগামার মানে যেটা ছিল মহাজনপদের সময়ও সেম মানে ছিল। নিগামা মানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যে টাউন বা শহরগুলো থাকে, অর্থাৎ গ্রাম এবং নগর, গ্রাম এবং ফোর্টিফাইড বড় বড় শহরের মাঝখানে যেটাকে বলা হয় নিগামা। তো নিগামা মানে ইন্টারমিডিয়েট লেভেলে যে সমস্ত শহরগুলো বলতে পারি, ইন্টারমিডিয়েট লেভেলের যে শহরগুলো ছিল, সিটি। তাহলে মানে কি, প্রথমে হচ্ছে গ্রাম, তো গ্রাম, তারপরে থাকবে গ্রাম থেকে একটু ডেভেলপড হবে নিগামা, আর তারপরে থাকবে নাগারা বা পুরা, মানে যেগুলো বড় বড় শহর, ফোর্টিফাইড শহর যেখানে রাজা রয়েছে বা রাজপ্রাসাদ রয়েছে সেগুলো। এছাড়াও আমরা যে সমস্ত আরও টার্ম দেখতে পাই শহর কেন্দ্রিক বা শহরের সঙ্গে যুক্ত, একটা হচ্ছে রাজধানী, যেটা এখনও আমরা জানি যে ক্যাপিটাল বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে নাগারাকা। নাগারাকা মানে ছোট ছোট শহরকে বলা হতো। নাগারকা মানে স্মল টাউন। তার আরেকটা হচ্ছে মহানগরা বা মহানগর, যেটা আমরা এখনও জানি যে বড় বড় শহর, যেমন কলকাতাটা মহানগর, বড় শহরকে বলা হতো। এরপর চলে আসছি আমরা বড় শহর মানে কি, যে মহাজনপদগুলো যেখানে গড়ে উঠেছিল, কেন্দ্রবিন্দু ছিল, যেমন মগধ বলতে পারি, পাটলিপুত্র বলতে পারি, কাশী, কোশালা, যাদের যে ক্যাপিটালগুলো ছিল, যেমন শ্রাবস্তি বলতে পারি, পোটালি বলতে পারি, অর্থাৎ যে সমস্ত মহাজনপদগুলোর রাজধানী ছিল সেগুলোই বড় শহর বা মহানগরা। এবার আমরা পড়ব যে কিছু কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো সম্বন্ধে। আমরা দেখি যে মহাজনপদের শহর কেন্দ্রিক সভ্যতা মানে বুঝতেই পারছি যে সেখানে ব্যবসা বাণিজ্য একটা অনেক বড় ভূমিকা পালন করবে। তো সেই সময় যে শব্দটা ব্যবহার করা হতো শেট্টি শব্দটা ব্যবহার করা হতো যে বড় মাপের বিজনেসম্যানের জন্য, হাই লেভেল বিজনেসম্যান। এছাড়াও এরা মানি লেন্ডার্স ছিল, অর্থাৎ মহাজনও ছিল। তাহলে সেট্টি শব্দটা কিসের জন্য ব্যবহার করা হয়? অনেক সময় ম্যাচিং দিয়ে দেয়। সেট্টি মানে হাই লেভেল বিজনেসম্যান আর মানি লেন্ডার। এরপরে আর একটা যেটা শব্দ রয়েছে মহাজন পদের সঙ্গে যুক্ত, সেটাকে বলা হচ্ছে ভেসাস মানে হচ্ছে মার্চেন্ট স্ট্রিট, অর্থাৎ সেই সমস্ত রাস্তার কথা বলছে যে রাস্তার ধার দিয়ে মার্চেন্ট, যে সমস্ত কারিগর ছিল বা বণিক ছিল, তারা বসবাস করতো। তাই ভেসাস মানে হচ্ছে মার্চেন্ট স্ট্রিট। এখানে একমাত্র একটা মহাজনপদ আশমাকা, আর বাদবাকি মহাজনপদগুলো আমাদের উত্তর ভারতে ছিল। তো এই উত্তর ভারতটাকে বলা হতো, উত্তর ভারতে যে ট্রেড চলতো, ব্যবসা বাণিজ্য চলতো উত্তর ভারতে, সেটাকে উত্তর পাথা বলা হতো, ঠিক আছে। আর দক্ষিণ ভারত থেকে বলা হতো দক্ষিণ পাথা। এটা অত মনে রাখার দরকার নেই, একটুখানি মনে রাখলেই হবে। এবার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য হতো, ট্রেড মানে আমদানি এবং রপ্তানি দ্রব্য কী ছিল। যদি আমি জিজ্ঞেস করি যে আমদানি কী হতো, অর্থাৎ বাইরে থেকে কী কী ভারতে আসতো, সেগুলো সাধারণত মূল্যবান যে সমস্ত পাথর, প্রিশিয়াস স্টোন, এছাড়া মানে গোল্ড, সিলভার, জেড, ল্যাপিস লেজুলি, এগুলো কেনা হতো বাইরে থেকে, ঠিক আছে। আর যদি কী কী রপ্তানি করা হতো, মানে কী কী ভারত থেকে বাইরে যেত, তার মধ্যে যেত ফিনিশড ক্রাফটস, টেক্সটাইল গুডস, স্যান্ডেলউড আর পার্লস। তো এগুলো এক্সপোর্ট করা হতো। এবার এর থেকে আমরা বুঝতে পারছি যে মহাজনপদের সময় শহর কেন্দ্রিক বণিকরা রয়েছে, মহাজনরা রয়েছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, তাহলে নিশ্চয় তার উপর কর বসবে। আর কর বসার জন্য কি দরকার? অধিকারী দরকার, যারা এগুলো দেখবে। তো কাস্টম অফিসিয়াল যারা ছিল সেই সময়, তাদেরকে বলা হতো কাম্মিকাস।
তাহলে যদি আমাকে টার্মটা তুলে দেয় কাম্মিকাস মানে কি, অনেক সময় এরকম টার্ম তুলে দিই নিচে মানে কারেক্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে দেয় যে কাম্মিকা মানে কি। কাম্মিকা মানে যারা কাস্টম অফিসিয়াল, কাস্টম অফিসিয়ালস মানে কি কাস্টম ট্যাক্স যারা কালেক্ট করে। কাস্টম ট্যাক্স মানে কি যে সমস্ত দ্রব্য রপ্তানি বা আমদানি হচ্ছে তার উপর যে ট্যাক্স থাকে এটাকে বলে কাস্টম। আর কাস্টম অফিসিয়ালস মানে তাদের নাম ছিল কাম্মিকাস। এরপরে আর একটা টার্ম আমরা পাই শাহুলকিকা বা শুল্কা দাক্ষা। নামেই বুঝতে পারছি শাহুলকিকা বা শুল্কা দাক্ষা। কী আছে শুল্ক মানে কি ট্যাক্স। তাহলে এদের কাজ কী ছিল, এদের কাজ ছিল হচ্ছে ট্যাক্স নেওয়া। কার উপর ট্যাক্স নেওয়া, মার্চেন্টাইজ যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোর উপর তারা ট্যাক্স নিত। তাহলে এরা ট্যাক্স কালেক্ট করতো মার্চেন্টাইজ জিনিসপত্রের উপর। তার মানে আগেরটা আমরা যেটা দেখেছিলাম কাম্মিকাস তারা কাস্টম অফিসিয়ালস ছিল, আর টোল অফিসিয়াল এদেরকে সোজা কথা আমরা বলতে পারি এরা টোল অফিসিয়ালস ছিল। তাদেরকে বলা হতো শাহুলকিকা বা সুলহাদাক্ষা। রাজা ভাতা আর রাজা, এই রাজা শব্দটা থেকেই বুঝতে পারছি ইনি সরাসরিভাবে রাজা বা রয়্যাল ফ্যামিলির সঙ্গে যুক্ত হবে। আর এখানে অফিসিয়ালস মানে এরা রয়্যাল অফিসিয়ালস ছিল। এরপরে যেটা চলে আসছে, যখন আমরা দেখতে পাচ্ছি এখানে পাঞ্চমার্ক কয়েন ব্যবহার করা হচ্ছে, বণিক সম্প্রদায় রয়েছে, মার্চেন্ট স্ট্রিটকে ভিসাস বলা হচ্ছে, সেট্টি আছে, কাস্টম অফিসিয়ালস রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কয়েন পাবো মানি। তো এক্ষেত্রে আমরা দু ধরনের পয়সা বা মুদ্রার টার্ম পাই, এটা বৈদিক যুগেও আমরা পেয়েছি আগে। একটা হচ্ছে নিষ্কা আর একটা হচ্ছে সাতামানা। এটা আমরা বৈদিক যুগেও পেয়েছি, তাহলে এটাও কিন্তু মুদ্রা। আর একটা পাঞ্চমার্ক কয়েন, প্রথম ভারতে কয়েন বা মুদ্রার ব্যবহার শুরু হয় সেটা দেখি। এবার গ্রামও দরকার, গ্রামও আছে। আমরা আরবান সিভিলাইজেশন বলে গ্রাম নিয়ে এমন তো কখনো হতেই পারে না। গ্রাম ছিল প্রধান ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, আমরা যদি মহাজনপদের বিস্তারগুলো দেখি বা সৃষ্টির কারণগুলো দেখি তাহলে আমরা দেখি যে লেটার বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে মানুষ স্থায়ী বসতি শুরু করে চাষবাসের জন্য। কারণ যদি মানুষ পশুপালন করে তাহলে ঘুরে ঘুরে বেড়াতে হয় পশুদেরকে খাবার জোগানোর জন্য, কিন্তু যখন মানুষ চাষবাস করতে শুরু করে স্থায়ী বসতি দরকার। চারা লাগাবে, সেগুলোকে যত্ন করতে হবে, ফসল তুলতে হবে। তো চাষবাস থেকেই কিন্তু স্থায়ী বসতি, তার থেকে জনপদ, এবং জনপদগুলো মহাজনপদে পরিণত হয়। আর মহাজনপদ যে জায়গাগুলো গড়ে উঠেছিল যেখানে ফার্টাইল খুব উর্বর জমি, বৃষ্টিপাত ভালো হচ্ছে, চাষবাস ভালো হচ্ছে, লোহার জিনিসপত্র, তাই অ্যাগ্রিকালচার চাষবাসও ভীষণ পরিমাণে বেড়ে গেছিলো। চাষবাস বাড়লো মানে কি, বিভিন্ন মানুষ এখন কৃষিকাজ ছেড়ে অন্যান্য চাষবাস বাড়লো মানে কি সারপ্লাস বাড়লো, সেগুলো জমিয়ে রেখে পরে ভবিষ্যতেও খাবার কথা ভাবা যেতে পারে। তাই মানুষ শুধুমাত্র চাষের মধ্যে সীমিত থাকলো না, বিভিন্ন প্রফেশন বা পেশা পছন্দ করলো। এছাড়াও অধিক পরিমাণে সংখ্যা সেনা তৈরি করতে পারলো রাজারা যে সময় ছিল। তাই গ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। আর যেহেতু শহরগুলোর যে টাউনগুলো ছিল তাদের প্রসপেরিটি ডিপেন্ড করছে গ্রামের উপর, তাই গ্রাম আর শহরের মধ্যে কিন্তু একটা ভালো যোগাযোগ ব্যবস্থা বা লিঙ্ক ছিল। কারণ এই গ্রামের জিনিসপত্রগুলো, যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোই, যেমন গ্রামের থেকে আমরা যদি বলতে পারি অ্যাগ্রিকালচার যেগুলো তৈরি হচ্ছে সেগুলো শহরে যাচ্ছে, খাবার জিনিস প্যাডি, ধান, গম, ভুট্টা, বা শহরে যে সমস্ত জিনিস তৈরি হচ্ছে গ্রামের মানুষরা ব্যবহার করছে, তো এদের মধ্যে একটা লিঙ্ক ছিল। এবার এই সময় যে আমরা গ্রামগুলো দেখতে পাই সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে টাইপিক্যাল ভিলেজ, নর্মাল ভিলেজ, যেখানে মানুষজন বসবাস করা হয়, এবং সেই ভিলেজের যে হেডম্যান ছিল, প্রধান, তাকে বলা হতো গ্রামাভোজাকা, গ্রামিনী বা গ্রামাস্কা। তাহলে যদি আমি নামেই বুঝতে পারছি, এটা অতটা মনে রাখারও দরকার নেই। গ্রামা মানে আমি বুঝে যাচ্ছি গ্রাম আছে, ঠিক আছে। তাহলে গ্রাম আছে মানে এটা কী হবে, এরা হবে ভিলেজ হেডম্যান, অর্থাৎ গ্রামের যারা প্রধান ছিল। তাহলে গ্রামের প্রধানকে কি বলা হচ্ছে, এটা গ্রামাভোজাকা। আর একটা কি বলা হচ্ছে, গামিনী। আর একটা কি বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে গ্রামাকাস। তাহলে এরা সবাই ছিল গ্রামের ভিলেজ হেডম্যান, অর্থাৎ গ্রামের প্রধান। এরপরে যে গ্রামগুলো আসছে সেগুলোকে আমরা বলি সাব আরবান ভিলেজ। সাব আরবান মানে কি, সাব আরবান মানে টাউন, আর
মানে এটা শহরের শেষের দিকে যে সমস্ত গ্রামগুলো দেখতে পাচ্ছি, যারা পুরোপুরিও গ্রাম নয় আবার পুরোপুরিও শহর নয়, মাঝখানে সাবআরবান ভিলেজ, অর্থাৎ শহরের শেষ যেখানে, সেখানে যে সমস্ত গ্রামগুলো দেখতে পাচ্ছি। আর এই গ্রামগুলো কিন্তু ক্রাফট ভিলেজ হতো, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম থেকে কিছু না কিছু শিল্পকর্ম বা শিল্পদ্রব্য তৈরি হতো, স্পেশালাইজ ছিল, যেমন কার্পেন্টার্সদের ভিলেজ, তারপর বলতে পারি সল্ট মেকার্সদের ভিলেজ, যারা রথ তৈরি করছে, চ্যারিয়েট মেকার্সদের ভিলেজ, এরকম স্পেশাল স্পেশাল ভিলেজ দেখা যেত। আর একটা হচ্ছে বর্ডার ভিলেজ, যেটা হচ্ছে অন্য একটা যে সাম্রাজ্য তার বর্ডারেই যে সমস্ত ভিলেজগুলো অবস্থিত সেগুলোকে বলা হতো আরামিকা গ্রামা। তাদের নাম ছিল আরামিকা গ্রামা। আরামিকা গ্রামা মানে যে সমস্ত বর্ডার ভিলেজ সেগুলোকে বলা হচ্ছে। তাহলে এখান দিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে শহরের এক্সপেক্টে কী কী টার্ম ইউজ করা হতো, এবং আমরা গ্রামের এক্সপেক্টে কী কী টার্ম ইউজ করতাম সেটা পেয়ে গেলাম। আর গ্রামে যারা খুব ধনী কৃষক ছিল বা চাষি ছিল, তাদের জন্য যে টার্মটা ব্যবহার করা হতো তাদেরকে আমরা বলতাম গাহাপাতি। পরবর্তীকালে আমরা যখন কোশ্চেন করবো, আমরা এই টার্মগুলো দেখবো আর ম্যাচিং দেবে যে কোনটা টার্মের মানে কি। তো রিচ পিজেন্টস বা যে সমস্ত ধনী কৃষক ছিল তাদেরকে বলা হতো গাহাপাতি বলা হতো। আর এবার যখন গাহাপাতি রয়েছে, আর একটা হচ্ছে জিনিসটা, সেটাকে আমরা বলি দাসা, কাম্মাকারাস বা শুধু কাম্মাকারাস। এরা হচ্ছে অ্যাগ্রিকালচারাল লেবারাস, অর্থাৎ চাষের জমিতে যারা চাষের কাজ করতো। আর সাধারণত ল্যান্ডলেস ছিল, এদের নিজেদের কোনো জমি ছিল না, অন্যদের চাষের জমিতে যারা লেবারের কাজ করতো তাদেরকে বলা হতো দাসা কাম্মাকারা বা অনলি কাম্মাকারা। এবার আমরা চলে আসবো ট্যাক্স। যে সমস্ত ট্যাক্সগুলো দেখতে পাই তার মধ্যে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট ছিল যে 1/6 অফ প্রডিউসড, অর্থাৎ চাষের ক্ষেত্রে যে সমস্ত কৃষকরা চাষ করতো তাদের যা উৎপন্ন হচ্ছে তার 1/6 ট্যাক্স হিসেবে দিত, আমাকে ভাগা বলতাম। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ট্যাক্স দেখতে পাই, যেমন এটা আমরা দেখলাম ভাগা বা শেয়ার 1/6 অফ প্রডিউস কৃষকদের দিতে হয়। ঠিক তেমন যারা ক্রাফটস, অর্থাৎ যারা শিল্পকার্যের সঙ্গে যুক্ত ছিল, বলতে পারি যারা বুনতো জিনিস, টেক্সটাইল অর্থাৎ কাপড় বোনা থেকে শুরু করে কামার কুমোর, তাদেরকেও একটা ট্যাক্স দিতে হতো। সেই ট্যাক্সটা কিসে হিসেবে দিতে হতো? তাদের লেবার হিসেবে, তারা কাজ করতো রাজার জন্য বা রাজার জন্য কিছু জিনিস তৈরি করতো। যেমন রাজা মনে হলে রাজা কিছু কাপড় তৈরি করবে, তখন তাদের দিয়ে তৈরি করছে, তাহলে তারাও ট্যাক্স দিত ইন ফর্ম অফ লেবার, তাদের শ্রমের মাধ্যমে দিত। তারপরে যারা পালন করতো, তাদের পশু যে সমস্ত জিনিসপত্র আমরা প্রডিউস হচ্ছে, অ্যানিমাল প্রডিউস, দুধ বলি, মাখন, ঘি, সেগুলো দিয়ে তারা ট্যাক্স দিত। যারা হান্টার বা গ্যাদারার্স ছিল, যারা শিকার করতো বা জঙ্গলে জিনিসপত্র গ্যাদার করতো, গ্যাদারার্স, তারাও রাজাকে ট্যাক্স দিত। কী দিত? ফরেস্ট প্রডিউস, অর্থাৎ জঙ্গলে যা যা প্রডিউস হতো সেই হিসেবে, মধু বলতে পারি বা জঙ্গলের ইম্পর্টেন্ট কাঠ, বিভিন্ন ভেষজ মানে ওষুধ যে সমস্ত ছিল, ভেষজ গাছপালা, এই সমস্ত। আর যে ট্যাক্স হতো সেই ট্যাক্স কিন্তু আমরা একটু আগেও দেখলাম যে ব্যবসা বাণিজ্যের উপরও ট্যাক্স সেখানে ছিল, যে আমরা দেখতে পাচ্ছি কাস্টম অফিসিয়াল ছিল কাম্মিকা, স্টোল অফিসিয়াল ছিল সুলাকিকা। তার মানে আমরা একটা শব্দ পাই, সেটাকে বলা হয় ব্রহ্মদেয়া। ব্রহ্মদেয়া। তো ব্রাহ্মদেওয়াটা কি? ব্রাহ্মদেওয়া হচ্ছে সেই সমস্ত জমি যেগুলোকে দেওয়া হতো কাদেরকে? ব্রাহ্মণসদের জন্য। তাহলে জমি বা এটা আমরা বলতে পারি ভিলেজেস, ওকে, সাম ভিলেজেস, কিছু গ্রাম, আর গ্র্যান্টেড টু ব্রাহ্মিনস, এগুলোকে আমরা বলি ব্রহ্মদেয়া। এছাড়াও যে সমস্ত ধনী বণিক বা রিচ মার্চেন্ট ছিল তারাও এরকম ধরনের গ্রাম পেত। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের নোট করতে হবে, এই যে গ্রাম যে এখানে বলছে না, এখানে গ্রাম মানে হচ্ছে যে গ্রামটা তো পাচ্ছে, তার মানে এমন নয় সেই গ্রামের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা ক্ষমতা, অর্থাৎ শাসন করার কার্য এদের উপর রয়েছে, না, এরা শুধুমাত্র সেই সমস্ত যে গ্রামগুলো পাচ্ছিল, যেমন ব্রাহ্মণরা যে গ্রামগুলো পাচ্ছে, যেটাকে বলা হয় ব্রাহ্মদেয়া, এবং যে ধনী বণিকরা পাচ্ছে, তারা শুধু সেখান থেকে শুল্ক আদায় করতে পারতো, অর্থাৎ সেখান থেকে রেভিনিউটা তৈরি হচ্ছে সেটা নিতে পারতো, কিন্তু সে জায়গাটা শাসন করতে পারতো না। আর প্রথমবার যদি আমি ভারতের কনটেক্সটে দেখি যে প্রাইভেট প্রপার্টি, যেটা আমরা বলি প্রাইভেট প্রপার্টির ব্যবহার, বা এই সময় সবথেকে এই শব্দটা দেখতে পাই যে নোশন অফ প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তির যে নোশনটা, সেটা কিন্তু
প্রাইভেট প্রপার্টি অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি যে নোশন, এটা প্রথমবার এই সময় এমার্জ হয়। তাহলে এটা আমি এখানে দেখলাম যে সমস্ত কিছু ট্যাক্স এবং প্রপার্টি এগুলো নিয়ে। আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখি যে এবার দেখা যায় কী কী শস্য উৎপন্ন হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখি যে লোকদের যে প্রধান খাদ্য স্টেপল ডায়েটটা, এটা কিন্তু প্যাডি বা ধান হতে শুরু করে। তো তাই জন্য এখান থেকে আমরা দেখব যেহেতু ধান লোকদের স্টেপল খাবার হচ্ছে, তার মানে কী হবে, ধানের চাষ বাড়বে। আর কেন ধান হচ্ছে, কারণ মহাজনপদগুলো গঙ্গার ইন্ডো গ্যাঙ্গেটিক রিজনে গড়ে উঠেছিল। গঙ্গার ধারে উর্বর পলিমাটি, বৃষ্টিপাত যথেষ্ট, অ্যালুভিয়াল সয়েল উর্বর মাটি, এবং এছাড়াও কি হচ্ছে, প্রচুর পরিমাণে গঙ্গা উপনদীগুলো থাকার জন্য সেখানে সহজেও জল পাওয়া যাচ্ছে। তাই জন্য এখানে প্রথমবার যে রাইস বা ভাতটা, এটা মানুষের স্টেপল ডায়েট বা মুখ্য খাদ্যে পরিণত হয়। আর এর ফলে যে প্যাডি অর্থাৎ ধানের চাষ, এটা খুব পরিমাণে বৃদ্ধি পায়। ধান চাষ ছাড়াও এখানে যদি আমি দেখি গম, বার্লি, মিলেটস যেমন জোয়ার, বাজরা, রাগি, এগুলোকে আমরা বলি, কটন, সুগার কেন অর্থাৎ ইক্ষু বা আখ, এগুলো চাষ হতো। আর এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি, মানে একটা ইউপিতে ইটাতে খনন কার্যের ফলে একটা জায়গায় এমন একটা জায়গাটার নাম হচ্ছে আত্রাঞ্জি খেরা হচ্ছে এটা ইউপি ইটাতে, যেখানে আমরা দেখি যে আরবান যে ট্রান্সফরমেশন, যে রুরাল এরিয়া থেকে যে আরবান ট্রান্সফরমেশনটা হচ্ছে, রুরাল লাইফ থেকে আরবান লাইফ হচ্ছে, সেটার একটা এভিডেন্স পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে যদি জিজ্ঞেস করে, বা এটা প্রবাবিলিটি 100% যে জিজ্ঞেস করবে না আত্রাঞ্জি খেরা, বাট এটা আমরা একটা এভিডেন্স হিসেবে আমরা বলতে পারি যে কীভাবে গ্রামীণ শহর বা গ্রামীণ জীবনযাপন থেকে মানুষ শহরি জীবনযাপনে পরিবর্তন হচ্ছে। আমরা যেটা চলে আসবো সেটা আমরা পড়বো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত স্ট্রাকচার্সগুলো বা তার সাথে রিলেটেড যে সমস্ত আমরা টার্মিনোলজিগুলো দেখে থাকি। তো এর মধ্যে যে প্রথম একটা শব্দ আসছে সেটা হচ্ছে আমাত্রাস বা মাহামাত্রাস। এরা আসলে কে ছিল? এরা ছিল হচ্ছে হায়ার অফিসিয়াল, অর্থাৎ উচ্চপদস্থ অধিকারী বলতে পারি, হায়ার অফিসার। তাহলে হায়ার অফিসারদের আমরা কি বলতাম? আমাত্রা বা মাহামাত্রা। এরপরে যেটা আসছে সেনা নায়ক, আর সেনা আর নায়ক মানে হিরো, সেনাদের নায়ক মানে কমান্ডার বা সেনাপতিকে বলছে। মন্ত্রী মানে শুধুমাত্র মন্ত্রীদের বলা হতো, যারা মিনিস্টার। একটা শব্দ ছিল হচ্ছে আয়ুক্তাস, ঠিক আছে। মিনিস্টার যারা বা মন্ত্রীরা ছিল তা এবং যারা সেনাপতি ছিল, তারা যার থেকে সাহায্য পেত তাদেরকে বলা হতো আয়ুক্তাস। আর একটা এখানে আমরা শব্দ পাই, যে শব্দটাকে বলা হয় বালি সাধাকাস। তো এখানে একটা শব্দ আছে বালি কি? বালি হচ্ছে আগেকার একটা ভলেন্টারি পেমেন্ট ছিল, অর্থাৎ আগে মানে এই মহাজনপদ তৈরি হওয়ার আগে বা তারা উন্নতির শিখরে পৌঁছানোর আগে বালি যেটা ছিল এটা ভলেন্টারি পেমেন্ট। কেউ যদি মনে হয় যে তাদের মুখ্য নেতা ছিল আগে, আমরা দেখি জনপদ হওয়ার আগে বিভিন্ন ট্রাইবস বা গোষ্ঠীগুলো একসাথে থাকতো এবং তারা তাদের মধ্যে একজন রাজাকে বেছে নিত যে তাদের শাসন করতো, এবং তারা এক ধরনের কর দিত, তাকে বলা হতো বালি মানে হচ্ছে এটা ভলেন্টারি পেমেন্ট, ঠিক আছে। ভলেন্টারি পেমেন্ট মানে তোমার মনে হলে তুমি রাজাকে বা প্রধান যে ছিল তাকে দাও, আর না মনে হলে দেও না। কিন্তু যেটা হলো যে মহাজন পদের সময় এই যে ভলেন্টারি পেমেন্ট ছিল যে বালি, সেটাকে কিন্তু কম্পালসারি করে দেওয়া হলো। তাহলে এটার ভলেন্টারি পেমেন্ট থাকলো না, মহাজন পদের সময় এই বালিটা হচ্ছে কম্পালসারি হয়ে গেল। আগে মানুষ এটা ইচ্ছা হলে দিতেও পারতো, নাও দিতে পারতো, কিন্তু মহাজন পদে বিভিন্ন ট্যাক্সের উপরেও যে 1/6 অফ প্রডিউসটাকে এক্সট্রা নেওয়া হতো, এটাকে বলা হতো বালি। আগে বালি ছিল ভলেন্টারি, আর এখন হয়ে গেল বালি কম্পালসারি। আর যারা এই বালিটা সংগ্রহ করতো, মানে এই বালি করটা সংগ্রহ করতো 1/6 অফ প্রডিউসে, তাদেরকেই বলা হতো বালি সাধাকাস। তাহলে এটাই থেকে আমি বুঝতে পারলাম বালি সাধাকাস। এবার আর একটা যেটা জিনিসটা হচ্ছে যে আমরা দেখি যে মহাজন পদের আগে যখন বৈদিক যুগ আসে, প্রাচীন বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ, আর্লি বৈদিক পিরিয়ড আর লেটার বৈদিক পিরিয়ড। আর্লি বৈদিক পিরিয়ডে আমরা কি দেখি? সভা আর সমিতি, মানে এরা কাউন্সিল, যেখানে সবাই জড়ো হতো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর্লি বৈদিক যুগের পর যখন আমি দেখি পরবর্তী বৈদিক যুগে অলরেডি সভা তার গুরুত্ব কমে যাচ্ছে বা কমে গেছে, কিন্তু মহাজন পদের সময় যদি দেখি তাহলে সবার গুরুত্ব আর সমিতির গুরুত্ব একবারেই নেই, সভা বা সমিতি পুরো বিলুপ্ত হয়ে গেছে। পরিবর্তে যেটা আছে এটা হচ্ছে পরিষদ।
পরিষদ বুঝতেই পারছি যে পরিষদে যারা থাকতো এটা খুব ছোট্ট বডি বা অর্গানাইজেশন, যাদের উদ্দেশ্য ছিল রাজাকে অ্যাডভাইস দেওয়া বিভিন্ন কাজের জন্য। আর বেশিরভাগ ক্ষেত্রে পরিষদে যারা থাকতো তারা কিন্তু ছিল ব্রাহ্মণ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণের ভিত্তিতে ভেদাভেদ বা যে বর্ণপ্রথা শুরু হয়েছিল বৈদিক যুগে, এটা কিন্তু উচ্চতার শিখরে পৌঁছেছে, যেখানে পরিষদে শুধুমাত্র ব্রাহ্মণরা থাকতো। কারণ আগে বৈদিক যুগে দেখতাম সভা বা সমিতিতে বিভিন্ন সমাজের লোকরা থাকতো, এমনকি প্রাচীন বৈদিক যুগে তো সভাতে মহিলারা অংশগ্রহণ করতো। কিন্তু মহাজন পদের সভায় সভা সমিতির কোনো গুরুত্ব ছিল না, তার পরিবর্তে পরিষদ আসা, যেখানে শুধুমাত্র ব্রাহ্মণরা অংশগ্রহণ করতো। এটা একটা অ্যাডভাইসারি কাউন্সিল ছিল। অ্যাডভাইসারি কাউন্সিল মানে কি, এর মুখ্য যে কাজ ছিল রাজাকে উপদেশ দেওয়া। তাহলে পরিষদের যে মুখ্য কাজ ছিল এটা হচ্ছে অ্যাডভাইসারি কাউন্সিল, রাজাকে উপদেশ দেওয়া। এবার যেটা আমরা পড়বো সেই সময় আমরা দেখতে পারবো যে লিগাল ব্যবস্থা প্রথমবার ভারতের ক্ষেত্রে যে সিভিল বা ক্রিমিনাল ল, অর্থাৎ জুডিশিয়ারি যে সিস্টেম, আইন ব্যবস্থা যেটা আসে, এটা আমরা দেখতে পাই মহাজন পদের সময় আসে। তাহলে লিগাল যে ব্যবস্থা, ভারতের যে লিগাল ব্যবস্থা, আমি বলতে পারি ইন্ডিয়ান লিগাল অ্যান্ড জুডিশিয়ারি সিস্টেম প্রথম মহাজন পদের সময় কিন্তু আসে। আর এখানে আমরা প্রথমবার দেখি বিভিন্ন ধরনের সিভিল এবং ক্রিমিনাল ল আসে। কিন্তু এই যে সিভিল বা ক্রিমিনাল ল ছিল, এটা কিন্তু আমি বলতে পারি ইকুয়ালিটির উপর ভিত্তি করে ছিল না, ঠিক আছে? এটা বর্ণের ডিভিশনের উপর ভেদ করেছিল। আমরা জানি যে বর্ণপ্রথা ছিল, যেখানে আমরা সমাজকে 4টে বর্ণে ভাগ করি, একটা হচ্ছে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, এরকম ধরনের। তো শুধুমাত্র যে ডিভিশন প্রথার ভিত্তিতে কিন্তু এই ধরনের নিয়মগুলো ছিল। কি করে বুঝি? যেমন ধরুন আমাদের যদি একটা ব্রাহ্মণ থাকে আর একটা হচ্ছে শূদ্র, যদি ব্রাহ্মণটা কোনো অন্যায় করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি খুব কম পানিশমেন্ট পেতেন। কিন্তু ব্রাহ্মণের বিরুদ্ধে যদি শূদ্র কোনো অন্যায় করতো তাহলে কিন্তু তাকে বেশি পানিশমেন্ট দেওয়া হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিগাল সিস্টেমটা ছিল সেটা কিন্তু শূদ্রদের বিরুদ্ধে একটা ডিসক্রিমিনেশন করা হতো, অর্থাৎ সঠিক বিচার সেখানে ছিল না। আর যে লগুলো ছিল ক্রিমিনাল বা সিভিল ল, তার মূলই উদ্দেশ্য ছিল যে রেস্ট্রিটিউটিভ ল, অর্থাৎ যে সমস্ত ক্রিমিনালস অফেন্সগুলো হতো সেক্ষেত্রে যে ধরনের অফেন্স করেছে ঠিক সেই ধরনেরই তাকে শাস্তি দিতে হবে। এবারে আমরা চলে যাব দেখতে যে সোশ্যাল এবং ফ্যামিলি লাইফ। সোশ্যাল এবং ফ্যামিলি লাইফ কী ছিল? সোশ্যাল আর ফ্যামিলি লাইফে যেটা ইম্পর্টেন্ট, সেই সময় যে কিংশিপ অর্থাৎ বংশ পরম্পরার একটা এক্সটেন্ডেড যে পরিবার চলছে তার প্রতি সেগুলোকে রেফার করা হতো, বা সেরকম ধরনের এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, সেই রেসপেক্টে কিন্তু দুটো শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে নাটিকুলা আর একটা হচ্ছে নাটাকাস। যখন আমরা ব্যবহার করি যে শব্দটা, যে কুলা বা কুল, বাংলায় কুল মানে বংশ বলতে বোঝায়। তো নাটিকুলা মানে বলতো বাবার সাইডের যে বংশ, প্যাট্রিনিলিয়ান ফ্যামিলি, অর্থাৎ বাবার দিকের যে সমস্ত বংশগুলো ছিল সেটাকে বোঝাতে গেলে নাটিকুলা ব্যবহার করত। আর শুধুমাত্র যদি নাটাকাস ব্যবহার করা হতো, যে শব্দটা ছিল নাটাকা, শুধুমাত্র যদি নাটাকা ব্যবহার করা হতো তাহলে সেটা সম্পূর্ণ ফ্যামিলিকে বোঝাতো। মা এবং বাবা দুজনের তরফ থেকেই ফ্যামিলিকেটাকে ব্যবহার করা হতো নাটাকা শব্দের মাধ্যমে। সাইড প্লাস ফাদার সাইড। আর নাটিকুলানি মানে হচ্ছে যেটা হচ্ছে, বা কুলা মানে শুধুমাত্র বাবার দিকেরটা বোঝাতো। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখান থেকে আমরা বুঝতেই পারছি যে কুল রয়েছে, তাই সমাজ কিন্তু অনেকটা বেশি হলেও পিতৃতান্ত্রিক সমাজ ছিল, অর্থাৎ প্যাট্রিয়ার্কি বেশি ছিল সেই সমস্ত। সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ছিল। মহিলারা কি ছিল, যদি আমি উইমেন বা মহিলারা দেখি, তাদের কিন্তু লো স্ট্যাটাস ছিল, এবং মহিলাদের জন্য নির্দিষ্ট কিছু কাজ ছিল এবং রোল ছিল, এক্সপেক্টেড রোল, যে মহিলাদেরকে এগুলোই করতে হবে। এবং সাধারণত সেই সময় দেখা যায় যে, যেমন কন্যা সন্তান হলে একটা কষ্ট পাওয়ার, যে কন্যা সন্তান হয়েছে, তার পুত্র সন্তানকে অধিক বেশি প্রাধান্য দেওয়া হতো। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মহিলাদের কনটেক্সটে মহিলাদের স্ট্যাটাস কিন্তু তেমন একটা ভালো ছিল না। মহাজন পদের সময় মহিলাদের স্ট্যাটাস ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমছে। এবার এছাড়া আর একটা জিনিস যদি আমরা দেখি, যে সেই সময় শূদ্রদের অবস্থা কেমন ছিল। আমি অলরেডি বললাম যে আগে আমরা যখন দেখলাম পরিষদ, যেখানে কাউন্সিলটা শুধুমাত্র ব্রাহ্মণদের দ্বারাও তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 বর্ণ যে ঋগ্বেদের সময় বা বৈদিক যুগে এসেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এটা কিন্তু আরও বেশি ক্লিয়ারলি হয়ে যাচ্ছে, ক্লিয়ারলি ডিভিশনটা দেখা যাচ্ছে, সমাজে এটা বেশি প্রাধান্য পাচ্ছে। তাই সমাজে বর্ণের ভিত্তিতে যে সমস্ত পেশা, সে সমস্ত পেশা করতে হতো। ব্রাহ্মণ ক্ষত্রিয়রা স্বাভাবিকভাবে সম্মান পেত, শূদ্রদের অবস্থা খুবই খারাপ ছিল। আর এই কনটেক্সটে একটা শব্দ ব্যবহার করা হতো, ডিভিজাস।
ডিভিজাস মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাদে বাদ বাকি যে 3টে বর্ণের লোক ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যকে একসাথে ডিভিজাস বলা হতো। আর শূদ্রদের কাজ ছিল এদের সেবা করা। শূদ্রদের যে কাজ ছিল এদেরকে সেবা করা। আর এছাড়াও যে শূদ্র ছিল তারা কিভাবে কাজ করতো, তারা স্লেভ অর্থাৎ দাস হিসেবে, তারপরে বিভিন্ন শিল্পকর্মের কাজে শ্রমিক হিসেবে, অ্যাগ্রিকালচারাল লেবাররা চাষের জমিতে শ্রমিক হিসেবে কিন্তু শূদ্রদের ব্যবহার করা হতো। তাহলে এখানে আমরা মহাজন পদের সময় যে সোশ্যাল এবং মেটেরিয়াল লাইফ ছিল সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। ষোড়শ মহাজন পদের চ্যাপ্টার কমপ্লিট হলো। তোমরা আগে দুটো ভিডিও দেখার পর এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্ল্যারিটি আসবে এবং এর থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এসছে ইউপিএসসি এবং অন্যান্য স্টেট পিএসসিতে, সেগুলো আমাদের টেলিগ্রামে আছে। তোমরা সেখান থেকে টেলিগ্রাম জয়েন করে অ্যাটেম্প্ট করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়াও আমি সেগুলোর একটা অ্যানালাইসিস ভিডিও বানিয়ে পোস্ট করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।